যারা দেশকে স্বীকার করেনি তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, অভিযোগ ফখরুলের। অপপ্রচার না করলে এনসিপিকে ফুল ছিটিয়ে বরণ করা হবে, মির্জা আব্বাসের মন্তব্য। ৩ শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামাত, জানালেন ডাক্তার শফিকুর। শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। কোনো অযৌক্তিক সিদ্ধান্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনের আলোচনা সভায় তিনি সব কথা বলেন। অভিযোগ করেন, যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করেনি তারাই পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করে বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে। এ সময় শঙ্কা প্রকাশ করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু আসন ভাগিয়ে নিতে চায়। তারা যে সততা, যে দেশপ্রেম নিয়ে কাজ করে গেছেন, আমাদের সকলকে সেই সততা, দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আজকে রাজনৈতিক কালচারকে আমাদের পরিবর্তন করতে হবে, নাহলে এই সমাজটা, দেশটা বাঁচবে না। আজকে যদি আমরা নিজেরা পরিবর্তিত না হই, তাহলে দেশকে আমরা বাঁচাতে পারবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কথাটি বলতেন, উৎপাদনের রাজনীতি। আমরা আজকে অনেকে উন্নয়নের কথা বলি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বক্তব্য ছিল উৎপাদনের রাজনীতি। অর্থাৎ আমরা নিজেরা উৎপাদন করব দেশের ভেতরে, এবং সেই উৎপাদনের ফলশ্রুতিতে একদিকে উন্নয়ন কেমন হবে, ঠিক পাশাপাশি সেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে। তিনি দেশের কল্যাণের জন্য নারী এবং শিশুদের জন্য মন্ত্রণালয় করলেন, যুবকদের জন্য মন্ত্রণালয় করলেন, কর্মসংস্থানের জন্য মন্ত্রণালয় করলেন। এই ধরনের দূরদৃষ্টি সম্পন্ন মানুষের স্মৃতির কথা মনে করে আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি, তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। দুটি রাজনৈতিক দল, একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব স্বীকৃত হবে, এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কীভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ভূমিধস জয় পাবে। এই জন্য কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিটা হলো সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে, তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নামে। সংস্কারের নামে প্রধান উপদেষ্টার প্রচারণার সমালোচনাও করে বিএনপি মহাসচিব। পত্র, পত্রিকা, রেডিও, টেলিভিশন খুব প্রচার হচ্ছে। প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া ও নর্ডিক অঞ্চলের কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা।
সকালে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজেন। এর আগে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নর্ডিক অঞ্চলভুক্ত সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আগামী দিনের সম্পর্ক আরও জোরদার করা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। দর্শক, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল হবে মহাখালীর কড়াইলে। কিছুক্ষণের মধ্যেই দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, তারেক রহমান কখন দোয়া মাহফিলে অংশ নেবেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন মূলত করাইলবাসীর উদ্যোগে। এই এলাকায় এই আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি রুহের মাগফিরাত কামনায় এই আয়োজন এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে। এবং এরই মধ্যে এখানে আমরা লক্ষ্য করছি এই করাইল এবং এর আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এখানে শরীক হয়েছেন। একই সঙ্গে মঞ্চ থেকে আমরা লক্ষ্য করছি কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং তারেক রহমানের আগমন উপলক্ষে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরাও আছেন, তবে সাধারণ মানুষের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করছি। আমরা যেদিকে রয়েছি তার বিপরীত দিকে মাঠ, এবং সেই মাঠে এরই মধ্যে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে বা 2:30টার পরে তারেক রহমান এই অনুষ্ঠানস্থলে আসবেন এবং এখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া হবে সেই দোয়ায় তিনি শরীক হবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আশাকে কেন্দ্র করে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দ এই অনুষ্ঠানস্থলে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তো এই হচ্ছে এই বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালীর কড়াইল থেকে সঙ্গে ছিলেন সহকর্মী সিকান্দার রেমান। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করে জামাত, বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে জামাতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা এই সামিটে অংশ নেন। জামাতের আমির বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয় বরং আশা, নিরাময় এবং ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামাত আমির। এ সময় ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামাত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডাক্তার শফিক। We want Bangladesh to aspire to be a modern market economy that also believes in social justice and where no citizen is left behind. We want a country that aspires to supporting national sovereignty first and also is a responsible and active regional and global partner. We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বৃহস্পতিবার। প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী 22 জানুয়ারি সকল ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, 1 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং 2-3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে নির্বাচন কমিশন। রোডম্যাপে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত 42,000 ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এর অংশ হিসেবে ইতিমধ্যেই 6,000 সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ 9,600 কেন্দ্রে আগেই সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
প্রেস সচিব জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানান প্রেস সচিব। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই এবং এই পরবর্তীতে এটাকে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায়ের দিন পেছানো হয়েছে। এই রায় পেছানোর জন্য আগামী 26 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় রায় ঘোষণার নতুন এই দিন ঠিক করে আদেশ দেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি ছিল প্রথম মামলা, আর ঘোষণা হলে এটি হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলার দ্বিতীয় রায়। সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত 8 পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের। আর পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি করেছিলেন আসামি পক্ষের আইনজীবী। একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 সাফারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামি পক্ষ। মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। আমাদের পক্ষ থেকে প্রসিকিউশন আমরা সবাই প্রস্তুত ছিলাম, কিন্তু আদালতের পক্ষে রায় প্রস্তুত করার যেই সুযোগ বা সময় তাদের এই সময় লাগতেই পারে, তাদের পক্ষে এটাকে রেডি করার জন্য যতটুকু সময় প্রয়োজন তারা সেটা নিতে পারেন, সে কারণে তারা সময়টা নিয়েছেন। আইসিসি কোনো অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে সাফ জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অযৌক্তিক কোনো সিদ্ধান্ত মেনে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যাবে না বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমরা আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে। শহীদ আসাদ দিবস আজ। স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে 1969-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আসাদকে স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। সকালে ঢাকা মেডিকেলের সামনে শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে 90-এর ডাকসু ও শহীদ আসাদ পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান ও সাবেক জিএস খায়রুল কবির খোকন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ভাসানী পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ 69-এর গণ আন্দোলনে শহীদ আসাদের ভূমিকা তুলে ধরেন। সেই ধারাবাহিকতা মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান সবকিছুই রাজপথে ফয়সালা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রাজনীতিবিদরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র ফিরবে বলে প্রত্যাশা। অকুতোভয় সৈনিকের মতো তিনি সেদিন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। 69-এর গণঅভ্যুত্থান
রাজপথে ফয়সালা হয়েছিল শহীদ আসাদের রক্তের বিনিময়ে, এবং ৭১ মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেদিন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আসাদুজ্জামান আসাদ তার পুরো নাম। তিনি যে অর্থে এই দেশের মানুষের জন্য তিনি এই মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে জীবন দিয়েছিলেন, তার যে স্বপ্ন ছিল, তার নীতি আদর্শ দর্শন যে উদ্দেশ্য তিনি এই আন্দোলন করে জীবন দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন, তার আত্মা যেন শান্তি পায়। তাই আগামী দিনে সত্যিকারের একটি গণতান্ত্রিক সরকার যেন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তবে যেমন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকাল 10টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। যে কোনো মূল্যে শাকসু নির্বাচন আয়োজন করার দাবি তাদের। দুপুরের পর আন্দোলন আরও জোরদারের ঘোষণা আন্দোলনকারীদের। পাশাপাশি হাইকোর্টের আপিল শুনানিকে ঘিরে ক্যাম্পাসে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে। রায় বিপক্ষে গেলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও জানায় তারা। এর আগে হাইকোর্টের 4 সপ্তাহের স্থগিতাদেশের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার বিকেল থেকেই ক্যাম্পাসে তীব্র উত্তেজনা দেখা দেয়। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় উপাচার্য অধ্যাপক AM সরারউদ্দিন চৌধুরী সহ কর্মকর্তা কর্মচারীরা প্রায় 13 ঘন্টা ভেতরে আটকে ছিলেন। উপাচার্য ক্যাম্পাস ত্যাগ না করার প্রতিশ্রুতি দিলে রাত 1টার দিকে তালা খুলে দেন আন্দোলনকারীরা। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। দুপুরে তার প্রথম নামাজে জানাজা হয় চট্টগ্রামের পতেঙ্গার র্যাব কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এর আগে দুপুর 12টায় CMH থেকে মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে র্যাবের 4 সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম CMH এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যারা দেশকে স্বীকার করেনি তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, অভিযোগ ফখরুলের। অপপ্রচার না করলে এনসিপিকে ফুল ছিটিয়ে বরণ করা হবে, মির্জা আব্বাসের মন্তব্য। 3 শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামাত, জানালেন ডাক্তার শফিকুর। শতভাগ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। কোনো অযৌক্তিক সিদ্ধান্ত মেনে ভারত খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন ক্রীড়া উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।